এখানে রাজাকে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছিল। এখন আমি এই জৈন্তপুরের যে বিলের মধ্যে আছি, যেটাকে হচ্ছে এখন সবাই আমরা শাপলা বিল নামে জানি, এই বিলেই নাকি হচ্ছে রাজা, তৎকালীন রাজা, আজ থেকে 300-350 বছর আগে, সেই সময় হচ্ছে রাজা বিজয় নারায়ণ সিংহকে এই বিলেই নাকি হচ্ছে ডুবিয়ে হত্যা করা হয়েছিল। আর এই বিল দিয়েই হচ্ছে আমি তার সমাধিতে যাচ্ছি। তো এই যে রাজা বিজয় নারায়ণ সিংহ, তিনি কে ছিলেন, তাকে কেন এই বিলেই ডুবিয়ে হত্যা করা হয়েছিল, সেটা সব কিছু জানবো আজকে হচ্ছে আসিফ ভাইয়ের কাছ থেকে। তো আসিফ ভাই, এই তাকে হত্যাটা কেন করা হয়েছিল এই বিলে ডুবিয়ে, এই শাপলা বিলে? বিজয় সিংহ বা বিজয় নারায়ণ সিংহ উনি ছিলেন জৈন্তার রাজা। জৈন্তার রাজারা ছিলেন আপনার এই যে জৈন্তিয়া জনগোষ্ঠী বা সিনটেং জনগোষ্ঠীর মানুষ। এই যে যারা আসলে জৈন্তিয়া পাহাড়ে বসবাস করেন, এই যে পাহাড়টা জৈন্তিয়া পাহাড়, জৈন্তিয়া পাহাড় আপনার আসাম পর্যন্ত, এটা অনেক বড় জায়গা। তো এই জৈন্তিয়া পাহাড়ে আপনার এই যে সিনটেং জনগোষ্ঠীর বসবাস, এবং এই যে সিনটেং রাজবংশ, তাদের ওই জনগোষ্ঠীর 23 জন রাজা জৈন্তিয়া রাজ্য শাসন করেছিলেন। 23 জন রাজা, হ্যাঁ। এবং তারা আপনার 335 বছর, প্রায় 335 বছর 23 জন রাজা জৈন্তিয়া রাজ্য শাসন করেছিলেন। এই 23 জন রাজার মধ্যে আপনার শেষের দিকে আর কি, যে শেষের দিকে আপনার হচ্ছে যে 21তম আর কি, 21তম রাজা হচ্ছেন আপনার এই যে বিজয় সিংহ, এবং তাকে হত্যা করা হয়েছিল। তাকে হত্যা করে জৈন্তার যে একটা এই যে সিংহাসনে বসার যে একটা নিয়ম ছিল, এই নিয়মের বাইরে যে রাজার পরে নতুন রাজা, এই যে তাদের যে সিনটেং প্রথা অনুসারে যে একটা নিয়ম ছিল, এই নিয়মের বাইরে অনেকটা আপনি বলতে পারেন যে অবৈধভাবে যে জৈন্তার ক্ষমতা এই একবারই দখল করা হয়েছিল এই রাজাকে হত্যা করে। এটার পিছনে দুইটা কাহিনী পাওয়া যায়। হ্যাঁ, এগুলো হচ্ছে যে জৈন্তার ইতিহাস হচ্ছে অনেকটা কাহিনী নির্ভর। তো দুইটা কাহিনী আমি সংগ্রহ করেছি। একটা হচ্ছে চতুলের সুনাদনের কবিতা, আর একটা হচ্ছে সুনাদনের গীত। একটা আপনার সংকলন করেছিলেন মোহাম্মদ আব্দুল আজিজ, আর একটা সংকলন করেছিলেন রাজমোহন নাথ। তো দুইটাতে দুই ধরনের বর্ণনা আসে। তো একটা বর্ণনা হচ্ছে যে আপনার এই যে রাজমোহন নাথের যে চতুলের এই যে সুনাদনের গীত, তো সেটা থেকে যে বর্ণনা আসে, এই বর্ণনা হচ্ছে যে রাজাকে হত্যা করিয়েছিলেন তার বোন, জৈন্তার রাজার বোন, এটা কুয়োরি বলা হয়। তাদের যে মাতৃভাষা ছিল পনার ভাষা। জৈন্তিয়ার রাজারা ছিলেন সিনটেং জনগোষ্ঠী বা জৈন্তিয়া জনগোষ্ঠীর মানুষ, এবং তাদের ভাষা ছিল পনার ভাষা। ওই পনার ভাষায় বলা হয় কুয়োরি। হ্যাঁ, তো রাজকুয়োরি মানে রাজার বোন, রাজকুয়োরি। তো এই রাজকুয়োরি তাকে হত্যা করিয়েছিলেন, এরকম বর্ণনা আছে আপনার এই যে সুনাদনের গীতে। কেন হত্যা করিয়েছিলেন, এটার কারণ হচ্ছে যে একটা যুবকের সাথে বা একটা অল্প বয়সী তরুণ, তার নাম হচ্ছে লক্ষ্মী সিংহ, সেই লক্ষ্মী সিংহের সাথে ওই যে রাজকুয়োরির একটা গোপন সম্পর্ক ছিল। এবং এই গোপন সম্পর্কটা যখন জানাজানি হয়, তখন তারা এই গোপন সম্পর্কটাকে তারা টিকিয়ে রাখার জন্য, এটা কিন্তু জৈন্তিয়া রাজ্যে তাদের যে এই যে সিনটেং সমাজের যে নিয়ম, সিনটেং সমাজের নিয়ম অনুসারে বা জৈন্তিয়ার যে এই যে রাজ পরিবারের যে নিয়ম অনুসারে এইভাবে আসলে রাজকুয়োরি এইভাবে আসলে একটা এইভাবে যে সম্পর্ক, তাদের নিয়মের বাইরে গিয়ে সম্পর্ক, এটার কিন্তু অনুমতি ছিল না, এটা নিয়ম বহির্ভূত ছিল। তাদের সমাজে এটা এলাও করতো না, এটা নিয়ম বহির্ভূত ছিল। এই যে তাদের যে সামাজিক নিয়মের বাইরে গিয়ে তিনি একটা সম্পর্ক তৈরি করেছিলেন, এবং এই সম্পর্কটা যখন রাজার কানে গেল, তখন রাজা এটাতে বাধা দিয়েছিলেন বা বিরোধিতা করেছিলেন। তখন এই যে লক্ষ্মী সিংহ এবং রাজার বোন মিলে রাজাকে হত্যার পরিকল্পনা করেন। এবং তারা তখন এই যে এখানে এসে রাজা পাখি শিকার করতেন রাতে। এখানে হচ্ছে আপনার এই যে ওই যে পরিযায়ী যে পাখি বা অতিথি পাখি, এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাখির আনাগোনা হতো, এখনো হয়। হ্যাঁ, ওই সময় তো আরো বেশি হতো। এটা হচ্ছে কুড়া পাখি বলে, কুড়া পাখি, এটা বক বা বকের মতো। তো এই যে কুড়া পাখি, এটা শিকারের জন্য রাজা এখানে রাতে শিকার করতে আসতেন। হ্যাঁ, আর এই রাজা সাঁতার জানতেন না। তো তারা কি করলো, এই যে রাজার যে মাঝি ছিল, তার নাম ছিল মনাইডুম। মনাইডুমকে তারা হাত করলো এবং টাকা দিয়ে তাকে মানে হাত করে বলল যে তুমি এক কাজ করবা, যে তুমি কৌশলে রাজাকে, তুমি এই যে রাজা তো সাঁতার জানে না, এবং সে হয়তো এই যে শিকারের মাঝে মধ্যে তো সে বিশ্রাম করে, তো তুমি কৌশলে নৌকা ডুবিয়ে দিও। তখন মনাইডুম কি করলো, এই যে রাতে কৌশলে সে এই যে নৌকা ডুবিয়ে সে সাঁতরে চলে গেল, রাজা ডুবে মারা গেলেন এই বিলের মধ্যেই। এবং তারপর রাজাকে সেখানে সমাহিত করা হয়, এবং ওই লক্ষ্মী সিংহকে রাজা বানানো হয়। মানে তিনি অনেকটা অবৈধভাবে বা নিয়ম বহির্ভূত উপায়ে মানে জৈন্তিয়া রাজা হয়েছিলেন লক্ষ্মী সিংহ। এর পরবর্তীতে তার বোনকে বিয়ে করেছিলেন উনি। হ্যাঁ, লক্ষ্মী সিংহের সাথে এই যে রাজকুড়ির মানে বিয়ে হয়েছিল বা তাদের সম্পর্ক ছিল, এবং লক্ষ্মী সিংহ রাজা হয়েছিলেন। তার 2-2.5 বছরের মধ্যে লক্ষ্মী সিংহকে আবার সরিয়ে এই যে বিজয় সিংহ বা বিজয় নারায়ণ সিংহ, তার যে প্রকৃত যে উত্তরাধিকারী, তার ভাগিনেও, জৈন্তিয়া রাজ্যের নিয়ম ছিল কিন্তু রাজার পরে তার ভাগিনেও কিন্তু রাজা হয়।
তো তার যে প্রকৃত উত্তরাধিকারী ছিলেন তার নাম ছিল রামসিংহ, হ্যাঁ, এবং তাকে জৈনদের ইতিহাসে বলা হয় দ্বিতীয় রামসিংহ। তো এই যে বিজয় সিংহের মৃত্যুর 2 বছর পরে এই দ্বিতীয় রামসিংহ তিনি আবার রাজা হয়েছিলেন, লক্ষ্মী সিংহকে সরিয়ে দিয়েছিলেন। এবং লক্ষ্মী সিংহের তার বাড়ি ছিল কিন্তু এই যে নারতিয়াং পুঞ্জি, এটা কিন্তু ওই যে আসামের কাছাকাছি, এটা অনেক গভীরে, জৈন্তিয়া পাহাড় অনেক গভীরে। সেখান থেকে এই নারতিয়াং পুঞ্জি থেকে এই লক্ষ্মী সিংহ, তার বয়স যখন খুবই কম, তখন তিনি এখানে তার বাবার সাথে জৈন্তিয়া রাজধানীতে তিনি এসেছিলেন। এবং এখানে তিনি ঘুরতে ঘুরতে এখান থেকে তিনি হারিয়ে গিয়েছিলেন এবং ঘুরতে ঘুরতে রাজবাড়িতে গিয়েছিলেন। সেখানে কুঁওরি তাকে দেখেন এবং তাকে স্নেহ করতেন। পরবর্তীতে তার বয়স যখন একটু বাড়ে এবং সে যখন একটু বড় হয়ে যায়, তখন কুঁওরির সাথে রাজকুঁওরির সাথে তার একটা অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। এটা হচ্ছে এক ধরনের কাহিনী। আর একটা উপাখ্যান হচ্ছে যে রাজকুঁওরির সাথে এই যে লক্ষ্মী সিংহের যে সম্পর্ক, এটা আসলে একটা মানে ভুল একটা প্রচারণা ছিল, এটা সঠিক ছিল না। রাজকুঁওরি তাকে স্নেহ করতেন এবং ওই কাহিনীতে পাওয়া যায় যে তিনি আসলে তাকে পুত্রের মতো স্নেহ করতেন। তাদের বয়সের ব্যবধান অনেক বেশি ছিল। তো সে যখন একটু বড় হয়, তখন আসলে কুঁওরির সাথে তার একটা সম্পর্কের গুজব রটানো হয়। এটা প্রকৃতপক্ষে কোনো সম্পর্ক ছিল না। এবং এই গুজব রটানোর কারণে তখন রাজা তার যে রাজসভা বা রাজদরবার বসতো, সেই রাজদরবারে বসেই কিন্তু রাজা বিচারের রায় বা সব কিছুর একটা রায় দিতেন। এবং এটা উনি একা দিতেন না, সবাই মিলে দিতেন। হ্যাঁ, এ ধরনের একটা সিস্টেম ছিল। এখানে দলইরা থাকতেন এবং এই যে সমতলের যে এই যে রাজগুলা, সমতলের রাজের যে দলই, তারাও থাকতেন। এবং এই যে পাহাড়ের যে রাজগুলা, এই যে এলাকা বা পুঞ্জি, সেগুলোরও প্রধানরা, সর্দাররা, তাদেরকেও দলই বলা হতো, তারাও থাকতেন। তো সবাই মিলে একটা সিদ্ধান্ত নিত এবং রাজা সেটা ফাইনাল করতেন। তাদের যে রাজদরবার বা রাজসভা, সেখানে সিদ্ধান্ত হলো যে লক্ষ্মী সিংহকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ওই অভিযোগের প্রেক্ষিতে বা ওই যে প্রচারণা, সেটার প্রেক্ষিতে। তো তখন লক্ষ্মী সিংহ আপনার এই যে সে লুকিয়ে যায়, হ্যাঁ, সে লুকিয়ে পড়ে প্রাণ রক্ষার জন্য। তো তখন এই যে জৈন্তার রাজধানী যেটা, এই রাজধানীর চারপাশে কিন্তু দেয়াল ছিল, পাঁচিল ছিল, উঁচু দেয়াল, এবং এটার কিন্তু কয়েকটা মাত্র ফটক ছিল আর কি। হ্যাঁ, একটা ফটক ছিল এই যে আমাদের দিকে, আমাদের দিকে একটা ফটক ছিল, এই দিকে পিছন দিকে একটা ফটক ছিল। ওই ফটক দিয়ে হচ্ছে লক্ষ্মী সিংহ পালিয়ে গিয়েছিল। এই দিকেই কিন্তু সে মানে পালিয়ে গিয়েছিল পাহাড়ে, হ্যাঁ, সে পালিয়ে গিয়েছিল। তো তাকে যিনি ফটক খুলে দিয়েছিল, মানে দয়া করে তার প্রাণ যিনি বাঁচিয়ে দিয়েছিলেন, উনি হচ্ছেন একজন লস্কর। হ্যাঁ, ওনার বাড়ি হচ্ছে চতুল, তার নাম হচ্ছে খাদন লস্কর। তো এই খাদন লস্করকে যখন এটা প্রমাণ পাওয়া গেল বা যখন এটা প্রকাশ হয়ে গেল যে খাদন লস্কর আসলে গোপনে তাকে সহযোগিতা করে, তাকে আসলে গেট খুলে, তাকে এই যে ফটক খুলে তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, তখন খাদন লস্করকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তখন পাহাড়িরা করলো কি, এই যে লক্ষ্মী সিংহকে রাজার মৃত্যুদণ্ড বা রাজদরবারের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তারপরে তাকে পালিয়ে যাওয়ার সহায়তা করেছিলেন এই যে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে খাদন লস্করকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই ঘটনায় পাহাড়িরা তখন ইয়ে হয়, তারা এটাকে অপমান হিসাবে নিয়েছিল, এই যে জৈন্তিয়ার জনগোষ্ঠী যারা পাহাড়ে যারা বসবাস করে, এবং তারা এটা অপমানিত বোধ করে। এবং তারা অপমানিত বোধ করে তখন তারা করলো কি, সমতলের সাথে সমস্ত বাণিজ্য বন্ধ করে দিল। এবং জৈন্তার অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ দিক ছিল যে পাহাড়ে এবং সমতলের মধ্যে যে বাণিজ্য হতো, তখন তারা এই যে যাওয়া বন্ধ করে দিল জৈন্তিয়ার রাজধানীতে, জৈন্তাপুরী হাট যেটা বলা হয়। তো তখন এই যে অর্থনীতি অচল হয়ে যায়। এবং এই অচল অবস্থার মধ্যে তখন এইভাবে 2-3 বছর অচল অবস্থা ছিল। এবং তারপরে সর্দাররা মিলে, সমতল এবং পাহাড়ের সর্দাররা মিলে সিদ্ধান্ত নিলেন যে এই অচল অবস্থা তো বেশি দিন আসলে মেনে নেওয়া যায় না, রাজ্য তো অচল হয়ে গেছে, এই যে পাহাড়িরা বয়কট করছে, তারা এই যে সমতলের সাথে কোনো বাণিজ্য করে না। তো এই বয়কট অবস্থা থেকে রাজ্যকে উদ্ধার করার জন্য তারা সিদ্ধান্ত নিলেন যে তাইলে আমরা এক কাজ করি, রাজাকে হত্যা করে আমরা লক্ষ্মী সিংহকেই রাজা বানাই। তখন তারা করলেন কি, একটা নৌকা দৌড়ের আয়োজন করলেন, এখানে একটা নৌকা দৌড়ের আয়োজন করলেন। এবং এই নৌকা দৌড়ের মধ্যে কৌশলে রাজার নৌকাটা তারা ডুবিয়ে দিলেন। রাজা সাঁতার জানতেন না, এটা দিনে দুপুরেই। এবং তারপরে তাকে এখানে সমাহিত করা হয়েছিল। এই হচ্ছে দুইটা ঘটনা, 2 ধরনের কাহিনী আছে। তো এই 2 ধরনের কাহিনী থেকেই মানে মিল যেটা, যে রাজাকে আসলে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছিল, এটা এইদার সমতল এবং পাহাড়ের সর্দাররা মিলে করুক, অথবা রাজার বোন এটা গোপনে করুক, এটা তাকে হত্যা করা হয়েছিল। করুক, কিন্তু রাজাকে এখানে ডুবিয়ে হত্যা করা হয়েছে, এটা সত্যি। বিজয় সিংহকে হত্যা করা হয়েছিল 1788 সালে। তো 1788 সালে বিজয় সিংহকে হত্যার পরে 1788 থেকে 90 এই সময়ের মধ্যে লক্ষ্মী সিংহ ছিলেন। আর 1790 রামসিংহ ক্ষমতায় আসেন এবং ওই 1790 সালে এটা নির্মাণ করা হয় আনুমানিক। এটা নিশ্চিত ওইভাবে কোনো পাওয়া যায় না, তবে আমার ধারণা 1790 অথবা 91 সালে এই সমাধিটা নির্মাণ করে দেন দ্বিতীয় রামসিংহ। তার মামার বা তার আগের রাজার সমাধি, সেই সমাধির উপরে তিনি একটা স্তম্ভ নির্মাণ করে দেন। তো এটা হচ্ছে রাজা বিজয় সিংহের সমাধি স্তম্ভ। এটা মন্দির না, বেশিরভাগ মানুষ মনে করে এটা মন্দির, কিন্তু আসলে ওই যে জৈন্তিয়া রাজ্যের ইতিহাস তো অনেকটা অস্পষ্ট, বা জৈন্তিয়া রাজ্যের ইতিহাস এখনো খুব ভালোভাবে পাওয়া যায় না। এই কারণে আসলে বেশিরভাগ মানুষ মনে করে এখানে হাওরের মধ্যে কি আসলে মন্দির বানানোর কথা। এখানে তো মন্দিরের কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে আপনার রাজা বিজয় সিংহের সমাধি। এটা একজন রাজার সমাধিস্তম্ভ। মানুষ কি করে এটার ভিতরে ঢুকে যায়। তো আসলে একটা সমাধিস্তম্ভ বা একটা সমাধির ভিতরে মানে ঢুকা এটা ঠিক না।